মাইলস্টোন ট্র্যাজেডিতে মৃতের সংখ্যা নিয়ে খটকা। বাংলাদেশে হতাহতের তথ্য গোপন করা অসম্ভব বলছেন প্রেস সচিব। সরকার চাইলে দায়িত্ব ছাড়তে রাজি শিক্ষা উপদেষ্টা। ব্যর্থতার দায় নিয়ে স্বাস্থ্য উপদেষ্টাকে পদত্যাগের আহ্বান এনসিপি। যমুনায় 13টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা। চলমান নানা রাজনৈতিক ইস্যু নিয়ে আলোচনা। এবং নির্বাচন আয়োজনে সরকারের সদিচ্ছার ঘাটতি দেখছে না বিএনপি। দ্রুত আলোচনা শেষ করে সিদ্ধান্তে আসতে চায় ঐকমত্য কমিশন। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, আর পুরোটা সংবাদ জুড়ে আছে আমি সোনিয়া ইসলাম। এবারে বিস্তারিত। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় মৃতের সংখ্যা নিয়ে খটকা দেখা দিয়েছে। মঙ্গলবার আইএসপিআর এর পক্ষ থেকে এই সংখ্যা 31 বলা হলেও বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে মৃতের সংখ্যা 29 জানানো হয়। বর্তমানে দগ্ধ অবস্থায় 44 জন বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় আছেন। সেখানে বেশ কয়েকজনের অবস্থা সংকটাপন্ন। বিকেলে বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা দিতে আসা সিঙ্গাপুরের চিকিৎসক দলের সাথে বৈঠক শেষে এক ব্রিফিংয়ে ইনস্টিটিউটের পরিচালক এসব তথ্য জানান। আমরা আমাদের মতামত, ওনার মতামতের ভিত্তিতে প্রত্যেকটি পেশেন্টের জন্য আলাদা আলাদাভাবে চিকিৎসা, অর্থাৎ কিরকম ড্রেসিং হবে, কারোর অপারেশন প্রয়োজন হবে কিনা, ওষুধের কোনো চেঞ্জ হবে কিনা, এইগুলো আমরা ক্যাটাগরাইজ করেছি। যে ক্রিটিক্যাল পেশেন্ট বলতে বোঝানো হয় যে পেশেন্টগুলো সবচেয়ে বেশি ইনজুরি এবং ঝুঁকির মধ্যে আছে। এই পেশেন্টগুলোর ক্ষেত্রে আমরা সবসময় বলে থাকি যে এই পেশেন্টগুলোর সম্পর্কে প্রেডিক্ট করা ভেরি ডিফিকাল্ট, তাদের ভালনারেবিলিটি অনেক বেশি। বড় বড় দুর্যোগে হতাহতের সংখ্যা গোপন করা অসম্ভব বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। নিজের রিপোর্টিং অভিজ্ঞতায় আলোকে এক ফেসবুক পোস্টে তিনি বলেন, প্রিয়জন নিখোঁজ থাকলে প্রাথমিকভাবে পরিবারের পক্ষ থেকে রিপোর্ট লেখানো হয়। এক্ষেত্রে তথ্য গোপন করা কঠিন। মাইলস্টোন স্কুল পরিদর্শনকালে সেখানে তথ্য প্রদান সংক্রান্ত কন্ট্রোল রুম স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান প্রেস সচিব। এদিকে বিমান বিধ্বস্তের ঘটনায় তথ্য গোপনের ইচ্ছা সেনাবাহিনী নেই বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। এক বিজ্ঞপ্তিতে সংস্থাটির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামিউদ্দৌলা চৌধুরী বলেন, মৃতের সংখ্যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক গুজব ছড়ানো হচ্ছে। তালাবদ্ধ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভেতর শিক্ষক, শিক্ষার্থী কিংবা সাংবাদিক কাউকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। ছাত্রদের কোনো কর্মসূচিও নেই। ক্যাম্পাস ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। গণমাধ্যম কর্মীদের পাশাপাশি কলেজের বাইরে অবস্থান করছেন নানা বয়সী মানুষ। উৎসুক জনতার চোখে মুখে শোক ও উদ্বেগের ছাপ। কিছু অভিভাবক পরস্পরের সঙ্গে শোক ও কষ্ট বিনিময় করছেন। দুইটা সেকশনের 50 থেকে 60টা বাচ্চা তো মারা গেছে, আর আশেপাশে আরো বেশি, অ্যাটলিস্ট 100+ বাচ্চা মারা গেছে। আমরা চাই সঠিক নাম্বারটা বলতে ডেটের, আর বাবা মাদেরকে যাতে সঠিক ক্ষতিপূরণটা দেওয়া হয়। 3 দিনের জন্য বন্ধ দিচ্ছে, এখন বন্ধ পায় নাকি ওটা এখনো ঠিক নেই। পদত্যাগের ইচ্ছা নেই, তবে সরকার চাইলে দায়িত্ব ছেড়ে দেবেন, এমনটাই জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হওয়ার পর শিক্ষা মন্ত্রণালয়ের কাজে কোনো ব্যত্যয় হয়নি। এইচএসসি স্থগিত 2 পরীক্ষার তারিখ শিগগিরই জানানো হবে বলেও জানান শিক্ষা উপদেষ্টা। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। শিক্ষা প্রতিষ্ঠানে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় সোমবার দিবাগত রাত 2:30টার দিকে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের ফেসবুক পোস্টে 22 জুলাইয়ের এইচএসসি পরীক্ষা স্থগিতের কথা জানান। অন্যদিকে মঙ্গলবার শিক্ষা উপদেষ্টা 24 জুলাইয়ের পরীক্ষা স্থগিতের কথা জানান। এই ঘটনার জেরে মঙ্গলবার শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগের দাবিতে সচিবালয় এলাকায় বিক্ষোভে শিক্ষার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ হয়। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি গাড়ি, আহত হয় প্রায় 75 জন। এক পর্যায়ে শিক্ষা সচিব সিদ্দিক জুবায়েরকে প্রত্যাহার করা হয়। এ নিয়ে বুধবার দুপুরে শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার বলেন, পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত হুট করে নেওয়া যায় না। কেউ কেউ চাচ্ছিলেন পরীক্ষা হোক ইত্যাদি,
এবং সেই প্রসেসের মাধ্যমে কয়েকজন উপদেষ্টার সঙ্গেও আমাদের কথা হয়েছে সেটা, এবং এইটা একটা সিদ্ধান্ত যেটা হুট করে নেওয়া যায় না এবং হুট করে নেওয়ার এখতিয়ারও কারণ নেই। পদত্যাগ করবেন কিনা এমন প্রশ্নে শিক্ষা উপদেষ্টা বলেন, সরকার যদি মনে করে তাহলে দায়িত্ব আঁকড়ে ধরে থাকার কোনো অভিপ্রায় নেই। আমি নিজের থেকে করার কোনো অভিপ্রায় নেই, কারণ আমি এখানে আমার কাজের কোনো এখানে ব্যত্যয় হয়েছে বলে আমি মনে করি না। আমার তো নিয়োগকর্তাও রয়েছেন, তারাও যদি এখানে মনে করেন যে এখানে ব্যত্যয় ঘটেছিল তো আমাকে যেতে বললে আমি অবশ্যই চলে যাব। এইচএসসির 22 ও 24 জুলাইয়ের স্থগিত পরীক্ষার তারিখ পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে বলে জানান শিক্ষা উপদেষ্টা। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা টাউন হল মাঠে জনসভা করবে জাতীয় নাগরিক পার্টি। এতে বক্তব্য দেবেন দলের শীর্ষ নেতারা। এর আগে সকালে চাঁদপুরে পদযাত্রা ও পথসভা করে এনসিপি। এতে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ব্যর্থতার দায় নিয়ে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের পদত্যাগের দাবি করেন। নূরজাহান বেগমকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের স্বজনপ্রীতির সবচেয়ে বড় উদাহরণ বলে মন্তব্য করেন তিনি। সবচেয়ে বড় এক্সাম্পল হচ্ছে স্বাস্থ্য উপদেষ্টা। ওনার একমাত্র যোগ্যতা, উনি গ্রামীণ ব্যাংকে ছিল এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের হচ্ছে খুব কাছের মানুষ। এটাই ওনার যোগ্যতা। প্রত্যেকটা ঘটনার পিছনে কোন ব্যক্তিগুলো দায়ী, কোন সিস্টেম দায়ী, কোন প্রতিষ্ঠানগুলো দায়ী, সেগুলো খুঁজে বের করে তদন্ত সাপেক্ষে তাদেরকে যেন শাস্তির আওতায় নিয়ে আসে। দর্শক, এনসিপির জুলাই পদযাত্রা ও সমাবেশের খবর জানাতে কুমিল্লা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শাহাবুদ্দিন। শাহাবুদ্দিন, আপনি তো কুমিল্লায় আছেন, এনসিপির আজকে সভা সমাবেশ হচ্ছে। এনসিপির সমাবেশ ঘিরে আপনার কাছে কি তথ্য আছে জানাবেন। আপনাদেরকে সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা জুলাই বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের মধ্যে সরকারের পতনের মাধ্যমে আমাদের এনসিপির নেতৃত্বে তথা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে আমরা বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা সারা বাংলাদেশে ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়েছি। কিন্তু আমরা এই বর্তমান প্রেক্ষাপটে আমরা দেখতে পাচ্ছি কিছু সংকট লোক নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য এদেশের সংস্কারকে বৃত্তাঙ্গুল দিয়ে দেখানোর জন্য নির্বাচন তথা সরকার ক্ষমতা যাওয়ার কৌশল করছে। তাই আপনাদেরকে এই টাউন হল ময়দানে কুমিল্লাবাসীকে দীর্ঘভাবে বলতে চাই, আমরা কুমিল্লাবাসী এবং এনসিপির নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকতে সংস্কার এবং নির্মাণের জন্য কাজ করবো। সবাই ভালো থাকবেন। সবাইকে সংগ্রামী সভা সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আমি বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। খুব কাছাকাছি রয়েছে কুমিল্লা শহরে এসে তারা পৌঁছে, কিন্তু তারা ইতিমধ্যে কিন্তু এই যে তাদের মঞ্চ তৈরি করা হয়েছে সেখানে কিন্তু দায়িত্বে রয়েছে তাদের কাছে আমরা জানতে পেরেছি। তারা আমাদেরকে যেমনটি জানিয়েছে, তারা জানিয়েছে যে কাছাকাছি সময়ের মধ্যেই এনজিও নেতারা এসে উপস্থিত হবে। উপজেলা এবং জেলা পর্যায়ের এনসিপির যে নেতারা রয়েছে তারা কিন্তু ট্রাকে, বাসে করে এবং বিভিন্ন যানবাহনে করে কিন্তু তারা এসে এই মাঠে উপস্থিত হয়েছে দলে দলে। শাহাবুদ্দিন, আপনাকে ধন্যবাদ। বিএনপি, জামাত সহ 4টি দলের পর এবার আরও 13টি রাজনৈতিক দল ও জোটের নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক শুরু হয়েছে। বৈঠকে অংশ নিয়েছেন গণসংহতি আন্দোলনের জুনেদ সাকি, গণ অধিকার পরিষদের নুরুল হক, এলডিপির রেদওয়ান আহমেদ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির রুহিন হোসেন প্রিন্স সহ অনেকে। উত্তরায় বিমান বিধ্বস্তে ব্যাপক হতাহতের ঘটনা ও পরবর্তী বিক্ষোভ সহ নানা ইস্যুতে বৈঠকে আলোচনা হচ্ছে বলে জানা গেছে।
দর্শক, যমুনার সামনে আছেন আমাদের সহকর্মী সুরাইয়া মুন্নি। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। মুন্নি, আপনি তো যমুনায় আছেন, আজ বৈঠক হচ্ছে, বৈঠকে আপনি কি তথ্য জানতে পেরেছেন বা সেখানে তারা কি বলছে জানাবেন? সোনিয়া, আপনি হয়তো জেনে থাকবেন এখন হচ্ছে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে 13টি রাজনৈতিক দল একই সঙ্গে আলোচনায় বসেছেন প্রধান উপদেষ্টার সঙ্গে, এবং এখানের মূল বিষয় ছিল তাদের চলমান রাজনৈতিক পরিস্থিতি কোন পর্যায়ে যাচ্ছে এবং এখন যে অবস্থা বিরাজ করছে সেটা নিয়ে কথা বলছেন। আপনাকে আমি দেখাতে চাচ্ছি যে এই মুহূর্তে সবার হয়তো আলোচনা শেষ হয়ে আসছে, কিন্তু এখানে যে প্রধান যে রাজনৈতিক দলগুলো 13টা যে রাজনৈতিক দল ছিলেন তাদের মধ্যে যে আলোচনা হয়েছে প্রধান উপদেষ্টার সাথে, সেগুলোর মধ্যে ছিলেন হচ্ছে বেশ কিছু আলোচনা। তার মধ্যে ছিলেন হচ্ছে মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় হতাহতের তালিকা প্রকাশ করতে হবে, এটা নিয়ে তারা প্রধান উপদেষ্টার সাথে কথা বলেছেন। মানুষের আস্থা ফেরাতে কোনো গাফিলতি ছিল কিনা সেটাও তদারকির বিষয় নিয়ে তারা কথা বলেছেন, এবং গুরুত্বপূর্ণ স্থাপনায় যে বিভিন্ন প্রবেশ করছে, বিভিন্ন অনধিকার প্রবেশ হচ্ছে, যেমন গতকালকে যে সচিবালয়ের যে ভাঙচুর বা ওখানে যে বিক্ষোভ হয়েছে, এটা নিয়েও তারা কথা বলেছেন। এবং রাজনৈতিক দলগুলো তারা যথেষ্ট অসন্তুষ্ট প্রকাশ করছেন এটা নিয়ে যে কোনো একটা নির্দিষ্ট দলের উপরে বা কোনো একটা নির্দিষ্ট দলকে প্রশ্রয় দেওয়া হচ্ছে, তাদেরকে সমস্ত প্রোটোকল দেওয়া হচ্ছে। যেমন গোপালগঞ্জের যে ঘটনাটা ঘটে সেখানে প্রোটোকলের মাধ্যমে যে 8 লাখ টাকা নাকি খরচ হয়েছে, এটা নিয়েও তারা আলোচনা করেন। এবং একই সঙ্গে রাজনৈতিক দলগুলোর যে সহযোগিতা, এই সহযোগিতাকে অনেক সময় প্রধান উপদেষ্টার দুর্বলতা বলেও মনে করছেন এখানকার যে আলোচনা করতে আসা রাজনৈতিক দলগুলো। এখানে যে 13টা রাজনৈতিক দল এসেছিলেন প্রধান উপদেষ্টার সাথে কথা বলতে, এবং প্রত্যেকের মধ্যেই ছিল একটা চাপা উত্তেজনা বা আলোচনার বিষয় নিয়ে। তারা এই কথা আরও বলেছেন যে নির্বাচন খুব নির্ধারিত সময় যেন দেওয়ার জন্য একটা নির্ধারিত তারিখ বলে দিয়ে যেন নির্বাচনকে সহজেই ত্বরান্বিত করা হয়, এবং নির্বাচন কেন্দ্রিক যেন সব দেশের পরিস্থিতিটা স্বাভাবিক রাখতে সমস্ত মানুষ সহ সব দেশের সব মানুষ সহ সব রাজনৈতিক দল যেন এক হয়ে কাজ করতে পারে। রাজনৈতিক দলগুলোর একতা এই মুহূর্তে অনেক দরকার বলে প্রতিটা দলই এখানে একমত পোষণ করেছেন। সোনিয়া, আর কিছুক্ষণ পরে এখানে তথ্য উপদেষ্টা কথা বলতে আসবেন, আমরা সে পর্যন্ত অপেক্ষা করব। একটু পরে আমরা আপনার সাথে আবার যুক্ত হব। তথ্য উপদেষ্টা কতটুকু কি বললেন এটা নিয়ে আবার আমরা চলে আসব পরের আলোচনায়। সোনিয়া। সরকারের দুর্বলতাকে বড় করে না দেখে তাদের সদিচ্ছাকে বড় করে দেখা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে গুলশানে এক বৈঠক শেষে তিনি বলেন, জুলাই আগস্টকে ঘিরে পরাজিত ফ্যাসিস্ট শক্তি উত্থাপনের চেষ্টা করছে। নির্বাচন আয়োজনে সরকারের সদিচ্ছার কোনো ঘাটতি দেখছে না বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের নেতাদের সাথে মতবিনিময় করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠক শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন বিএনপি মহাসচিব। অভিযোগ করেন নির্বাচন বিলম্বিত করতে নানা ষড়যন্ত্র চলছে। প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতি অনুযায়ী ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি। নির্বাচন প্রক্রিয়াকে দ্রুত করা, ত্বরান্বিত করা, এবং ওনার যে প্রতিশ্রুত যে ফেব্রুয়ারি মার্চ মাঝামাঝি সময়ে নির্বাচন দেওয়া হবে, সেটা আমরা মনে করি যে ওনারা যে অতি দ্রুত সেই ব্যবস্থা গ্রহণ করা উচিত। জুলাই এবং আগস্টে আপনার যে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে পরিবর্তন নিয়ে আসা হয়েছে, ফ্যাসিস্ট আওয়ামী শক্তিকে যে পরাজিত করা হয়েছে, সেটা এই জুলাই আগস্ট মাসেই ওই শক্তির আবার উত্থানের একটা নমুনা দেখা মতো অবস্থা তৈরি হয়েছে। সরকারের অভিজ্ঞতার অভাব আছে উল্লেখ করে তাদের সদিচ্ছাকে বড় করে দেখা উচিত বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বলতাটাকে বড় করে না দেখে তাদের যে আপনার সদিচ্ছা, তাদের প্রক্রিয়া, সেটাকে বড় করে দেখা উচিত। আর সবচেয়ে বড় হচ্ছে যে রাজনৈতিক দল হিসাবে আমরা সবসময় যেটা চাইব যে অতি দ্রুত নির্বাচন করে নির্বাচনের মধ্য দিয়ে একটা রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করা,
রাজনৈতিক সরকার না থাকলে এই সমস্যাগুলো আরো বৃদ্ধি পায়। সরকারকে সহযোগিতা করতে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান মির্জা ফখরুল। পূর্বের যে কমিটমেন্ট টু কোঅপারেট উইথ দ্য এই আপনার সরকারের সঙ্গে আপনার গভর্নমেন্ট যে আন্তর্জাতিক সরকারের সঙ্গে আপনার তাদের সঙ্গে সহযোগিতা করা, সর্বাত্মক সহযোগিতা করবার জন্য আমরা আলোচনা করেছি। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। নির্বাচন কমিশন গঠনে একটি নির্দিষ্ট কমিটির বিষয়ে রাজনৈতিক দলের ঐকমত্য হয়েছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশন সহসভাপতি আলী রিয়াজ। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে তিনি বলেন, চলতি মাসে জাতীয় সনদ তৈরি হবে, এর প্রক্রিয়া ভালোভাবে এগোচ্ছে। আরও জানাচ্ছেন ওবায়দুল হক মারুফ। রাজনৈতিক দলের সঙ্গে ধারাবাহিক বৈঠক করছে জাতীয় ঐকমত্য কমিশন। দ্বিতীয় পর্বের ৮৮তম দিনে নির্বাচন কমিশন, সরকারি কর্ম কমিশন, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, দুর্নীতি দমন কমিশন এবং ন্যায়পাল নিয়ে আলোচনা হয়। ফ্যাসিবাদী আমলে বাকশালী পদ্ধতি ভেঙে নির্বাচন কমিশন গঠনে নতুন পদ্ধতি নিয়ে কথা বলেন এনসিপি, এবি পার্টি সহ কয়েকটি দলের নেতারা। যাতে সাংবিধানিক এবং সংবিধানবদ্ধ প্রতিষ্ঠানগুলোতে এক দলের কর্তৃত্ব না থাকে, শুধু নির্বাহী প্রধানের নির্দেশে যাতে এই প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ না হয়, এই প্রতিষ্ঠানগুলো যেন স্বচ্ছভাবে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারে, সেই বিবেচনায় আমরা আলাদা নিয়োগ কমিটির কথা বলেছি। ইসি গঠনে সিলেকশন কমিটিতে কারা থাকছেন সে বিষয়ে বিস্তারিত তুলে ধরেন জামায়াত নেতা ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তত্ত্বাবধায়ক সরকার তো আলাদা, এটা আমরা তো চাই তত্ত্বাবধায়ক সরকার। এটার ফরমেশনের ব্যাপারে আলোচনা প্রায় ফাইনাল হয়েছে। এর যে সরকার থাকবে, এক্সিস্টিং যে সরকার, সেই সরকারের প্রধানমন্ত্রী, এক্সিস্টিং পার্লামেন্টের প্রধান বিরোধী দলীয় নেতা, এক্সিস্টিং পার্লামেন্টের স্পিকার, এক্সিস্টিং পার্লামেন্টের ডেপুটি স্পিকার ব্রেকেটে অপোজিশন থেকে যেটা হবে, এবং সিটিং প্রধান বিচারপতির একজন প্রতিনিধি যিনি অ্যাফিলিয়েট ডিভিশনের একজন বিচারপতি হবেন। তত্ত্বাবধায়ক সরকার না হলে নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করতে পারে না জানিয়ে এর গঠন প্রক্রিয়া নিয়ে কথা বলেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। নির্বাচন কমিশন সাংবিধানিকভাবে প্রকৃতপক্ষে আক্ষরিকভাবে স্বাধীন হলেও বাস্তবভাবে স্বাধীন ছিল না। সুতরাং তাকে তার নিয়োগ প্রক্রিয়াটা এমনভাবে করতে হবে যাতে নির্বাচন কমিশন কার্যক্রমে সত্যিকারভাবে স্বাধীন হয়। সেই লক্ষ্যে সবাই সাজেস্ট করেছে, সবাই অভিমত প্রকাশ করেছে। দ্রুত জুলাই সনদ প্রণয়নে অমীমাংসিত বিষয়ে ঐক্যমতে পৌঁছাতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। প্রধান প্রধান রাজনৈতিক দল সহ সমস্ত রাজনৈতিক দলগুলো তাদের নিজস্ব অবস্থান থেকে বড় রকমের ছাড় দিয়ে এমন একটি জায়গায় এসেছেন যে বাংলাদেশে ভবিষ্যতে একটি স্বাধীন এবং কার্যকর নির্বাচন কমিশন প্রতিষ্ঠার ক্ষেত্রে বড় সহায়ক হবে। তিনি বলেন, জাতীয় সংসদ কর্তৃক নির্বাচন কমিশনের উপর জবাবদিহিতা নিশ্চিতে পৃথক আইন ও আচরণবিধি প্রণয়নের বাধ্যবাধকতা সংযুক্ত করা হয়েছে। নির্বাচন কমিশন মনোনয়নের জন্য সংবিধানে সুনির্দিষ্ট কমিটি গঠনের বিধান যুক্ত করতে রাজনৈতিক দল ও জোটগুলো ঐকমত্যে উপনীত হয়েছে। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা। নাটোরের বড়াই গ্রামে ট্রাক মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের 7 জন সহ 8 জন নিহত হয়েছেন। সকাল 9টার দিকে উপজেলার আইরমারি এলাকায় তরমুজ পাম্পের সামনে বনপাড়া হাটিকুমরুল মহাসড়কে দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে 5 জন এবং চিকিৎসাধীন অবস্থায় আহত 3 জনের মৃত্যু হয়। নিহত 7 জনের বাড়ি কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার আদাবাড়ি ইউনিয়নের ধর্মদহ গ্রামে। মাইক্রোবাসটি কুষ্টিয়া থেকে ঢাকা যাচ্ছিল। এদিকে কুষ্টিয়ার সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে চলছে মাতম। একই পরিবারের 7 সদস্যকে হারিয়ে দিশেহারা পরিবার। সিরাজগঞ্জে বেটার অপারেশন হয়েছে, ওই মায়ের বাড়ি থেকে আইছে, মায়ের বাড়ি সবাই দেখতে যায়। বড় শাশুড়ি, মেজো শাশুড়ি, মেজো শ্বশুর, শাশুড়ি, খালা শাশুড়িরা, নানি শাশুড়িরা, এরকমই সবাই। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ইসরায়েলি বর্বরতা ও খাদ্য সংকটের চরম মানবিক বিপর্যয়ে দিন কাটাচ্ছে গাজাবাসী। 21 মাসের লাগাতার তাণ্ডবে প্রাণহানি ছাড়িয়েছে 59,100। এদিকে প্রাকৃতিক দুর্যোগে পাকিস্তানে গেল 3 সপ্তাহে প্রায় 250 মানুষের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে আরও 594 জন। অন্যদিকে জাপান, ফিলিপাইনের ওপর যথাক্রমে 15 ও 19% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে মার্কিন প্রশাসন। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট।
ইসরায়েলের লাগাতার হামলা আর দীর্ঘমেয়াদী অবরোধে বিপর্যস্ত গাজায় তীব্র খাদ্য সংকট এখন ভয়াবহ বাস্তবতায় রূপ নিয়েছে। এতে অনাহার অর্ধাহারে দিনের পর দিন কাটাতে হচ্ছে উপত্যকাটির অসহায় বাসিন্দাদের। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেবে উপত্যকাটিতে বর্তমানে প্রায় 9 লাখ মানুষ তীব্র ক্ষুধায় ভুগছেন। এছাড়া 70,000 শিশু অপুষ্টিতে আক্রান্ত বলে জানিয়েছে জাতিসংঘ। এদিকে ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যা, বজ্রপাত ও ভূমিধসে পাকিস্তানে গেল 3 সপ্তাহে প্রায় 250 মানুষের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে আরও কমপক্ষে 594 জন। এর মধ্যে গত 24 ঘন্টায় প্রাণ হারিয়েছেন 12 জন। টানা দুর্যোগে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত 8 শতাধিক বাড়িঘর। এতে সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটেছে পাঞ্জাব প্রদেশে। গত 23 দিনের প্রদেশটিতে 135 জন নিহত এবং 4 শতাধিক মানুষ আহত হয়েছে। এছাড়া খাইবার পাখতুনখোয়া ও সিন্ধু প্রদেশে যথাক্রমে 56 ও 24 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। অন্যদিকে জাপানের সঙ্গে বাণিজ্য চুক্তির ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চুক্তির আওতায় যুক্তরাষ্ট্রে 15% পাল্টা শুল্ক দেবে জাপান। এছাড়া যুক্তরাষ্ট্রের গাড়ি, ট্রাক, চাল এবং কৃষিপণ্য আমদানির জন্য নিজের বাজার খুলে দেবে এবং একই সঙ্গে যুক্তরাষ্ট্রে $550 বিলিয়ন বিনিয়োগ করবে পূর্ব এশিয়ার এ দেশটি। একইভাবে ফিলিপাইনের সঙ্গেও 19% শুল্ক নির্ধারণ করে বাণিজ্য চুক্তি সম্পাদন করেছে ট্রাম্প প্রশাসন। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। এবার খেলার খবর। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টানা 2 জয়ে বড় ভূমিকা রেখে আইসিসি র্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন মোস্তাফিজুর রহমান। টি20 বোলারদের তালিকায় সেরা 10-এ ফিরেছেন অভিজ্ঞ বাঁহাতি পেসার। পুরুষ ক্রিকেটারদের র্যাঙ্কিংয়ে সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করে আইসিসি। পাকিস্তান সিরিজে আলো ছড়িয়ে র্যাঙ্কিংয়ে গিয়েছেন শেখ মেহেদী, তাওহিদ হৃদয়, শরীফুলও। এদিকে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে 18 ধাপ এগিয়ে 37 নম্বরে উঠেছেন তানজিদ হাসান। আরেক ব্যাটার তাওহিদ হৃদয় 2 ধাপ এগিয়ে 39 নম্বরে আছেন। 17 ধাপ এগিয়ে 53 নম্বরে জায়গা করে নিয়েছেন জাকের আলী। আর 22 ধাপ এগিয়ে 63 নম্বরে উঠে এসেছেন পারভেজ হোসেন ইমন। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সাধারণ সভা পরিচালনার জন্য ঢাকায় এসে পৌঁছেছেন এসিসি চেয়ারম্যান মহসিন নাকভি। সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর তাকে উষ্ণ অভ্যর্থনা জানান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ঢাকায় অবস্থানকালে মহসিন নাকভি এই বছরের এসিসি সভার সভাপতিত্ব করবেন। 24 ও 25 জুলাই একটি 5 তারকা হোটেলে বসবে এই বৈঠক। আয়োজক হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইতোমধ্যে সব প্রস্তুতি শেষ করেছে। 2036 সালের অলিম্পিক ও প্যারালিম্পিক গেমস আয়োজনে বিডে অংশগ্রহণ করেছে কাতার। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে, যেখানে দেশটি তার জ্বালানি নির্ভর অর্থনীতিকে বৈচিত্র্যময় করার লক্ষ্যে আরও একটি বড় ক্রীড়া ইভেন্ট আয়োজনের পরিকল্পনা করছে। উপসাগরীয় অঞ্চলের সবচেয়ে ছোট ও ধনী দেশগুলোর মধ্যে অন্যতম কাতার ইতিমধ্যে 2022 সালের ফিফা বিশ্বকাপ সফলভাবে আয়োজন করেছে। যদি কাতারের রিড সফল হয় তবে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার প্রথম দেশ হিসেবে কাতার অলিম্পিক গেমসের আয়োজক হওয়ার কৃতিত্ব অর্জন করবে। শেষ করব মোহনা সংবাদ, যাবার কি শিরোনামগুলো আরও একবার। মাইলস্টোন ট্র্যাজেডিতে মৃতের সংখ্যা নিয়ে খটকা, বাংলাদেশে হতাহতের তথ্য গোপন করা অসম্ভব বলছেন প্রেস সচিব। সরকার চাইলে দায়িত্ব ছাড়তে রাজি শিক্ষা উপদেষ্টা, ব্যর্থতার দায় নিয়ে স্বাস্থ্য উপদেষ্টাকে পদত্যাগের আহ্বান এনসিপি। যমুনায় 13টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা, চলমান নানা রাজনৈতিক ইস্যু নিয়ে আলোচনা। এবং নির্বাচন আয়োজনে সরকারের সদিচ্ছার ঘাটতি দেখছে না বিএনপি, দ্রুত আলোচনা শেষ করে সিদ্ধান্তে আসতে চায় ঐকমত্য কমিশন। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সন্ধ্যা 7টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনা সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।